উনি কখনো আমার অ্যাক্টিং নিয়ে আমাকে উপদেশ দেন নাই। বুবলি তো বাংলা ভিশনের প্রেজেন্টার ছিল, আমিও বাংলা ভিশনের প্রেজেন্টার, তো সেইটা মনে হয় ওনার বাংলা ভিশনের প্রেজেন্টারদের প্রতি একটু বাড়তি ভালো লাগা আছে। খুব খুশি হব কেউ আমাকে না ডাকলে, কারণ আমি এই সময়টা এনজয় ডিরেক্টর প্রযোজকরা দেখছে ভাইয়া। না, দেখুক অসুবিধা নাই। আসলাম ইজ এ ফ্রেন্ড। জিল্লু লোকাল ফিল্মের ভাষায় বলি যে জিল্লু হচ্ছে যে যে মানে চাল্লি থাকে। ঈদ শেষ হয়ে গেছে আর ঈদের পরপরই আমরা ফিরে এসেছি নতুন আয়োজনের সঙ্গে। আর এবারের ঈদে মুক্তি পাওয়া নানান রকম যে সিনেমাগুলো ছিল আমাদের ইতিমধ্যে মনে হয় দেখা হয়ে গেছে, তাই না? আর আজ আমরা সবচেয়ে আলোচিত যে সিনেমাটি রকস্টার, সেই সিনেমার একজন বিশেষ চরিত্রের সঙ্গে কথা বলতে চলে এসেছি। আমার সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন রকস্টারের আগুনের বন্ধুর ক্যারেক্টারে যিনি অভিনয় করেছেন, সেই বিশেষ ব্যক্তিত্ব। আমরা কথা বলছি কাজী সাবিরকে নিয়ে। ভাইয়া কেমন আছেন? ভালো আছি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আপনাকে চিনি উপস্থাপক হিসেবে, আমরা আপনাকে ওভাবেই দেখে এসেছি। হঠাৎ করে এখন একেবারে ডিফারেন্ট একটা জায়গায় অভিনেতা হিসেবে আপনাকে আমরা দেখতে পাচ্ছি। এই বিষয়ে আগে আপনার কাছ থেকে একটু জানতে চাইবো। অনেস্টলি আমি এখন এটা বিশ্বাস করতে পারছি না যে আমি একটা ফুল লেন্থ ফিচার ফিল্ম করে ফেললাম। মানে কিভাবে যে হলো এটা এখনো বিশ্বাস হয় না, কেন ডিসিশনটা নিলাম। বাট সত্যি কথা, ছোটবেলা থেকে আমাকে যদি জিজ্ঞাসা করা হতো যে কি করবা, আমি বলতাম বাংলা সিনেমা করব। এবং বাংলা সিনেমা বলতে আমি কমার্শিয়াল ফিল্মের কথা বলতেছি। ইভেন বড় হয়ে আমার এখনও খেয়াল আছে, এবং আমাকে একটা ফ্রেন্ড মনেও করিয়ে দিলেন যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি ইংরেজি সাহিত্যে। সেখানে শিক্ষক জিজ্ঞাসা করেছিলেন কে কী হতে চাও, আমি বলেছিলাম বাংলা সিনেমা করব। তো একটা পর্যায়ে পরে তো টিভিতে কাজ করবার আমার অনেক বন্ধুবান্ধব আছে যারা সিনেমা পেশার সাথে জড়িত। তারা বলেছে আচ্ছা করার ইচ্ছা থাকলে কর বা আমি বলছি না না, এখন জিনিসটা এমন জায়গায় গেছে, এই যে আমি বলি মানুষ মজা পায়, মাঝে মাঝে অভিনয় করে দেখাই গ্রুপের মধ্যে, এই আনন্দটা এরকমই থাকুক। কারণ যদি এখন আমি অভিনয় করতে যে না পারি, আমার মানে বলে না আম ছালা সব যাবে, স্বপ্নটা স্বপ্নর জায়গায় থাকুক। এখানে আসাটা কিভাবে, কার হাত ধরে এলেন, বা আপনার কি প্ল্যানিং ছিল, বা শাকিব খানের সঙ্গে কি কোনো কথা হয়েছে? ও না, আসলে শাকিব খানের সাথে আমার একবারই সামনাসামনি দেখা হয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর ড্রাফটে, সেটা 2024 সালে। তিনি একটা টিমের সাথে ছিলেন, তো আমি তাকে ডেকেছিলাম, তিনি মঞ্চে এসছেন। সেটা একটা লটারির মতো ব্যাপার ছিল, উনি কিছুক্ষণ কথা বলেছেন, সেটা তার সাথে আমার একটা ছবি আছে, সেই ছবিটাই। তো অত দূরই। তো আমাকে মোহিত তন্ময় কাস্টিং ডিরেক্টর, উনি ফোন দিলেন। এবং ইউজুয়ালি আমার কাছে এই ধরনের অফার থাকলে আমি সাথে সাথে বলে দিই আমি ব্যস্ত, আমি করবো না। তো উনি ফোন দিয়ে আমাকে বললেন এরকম ব্যাপার, তো একটা সিনেমার অফার আমি কখনো পাইনি। তো আমি একটু মনে হলো হ্যাঁ হ্যাঁ, তো কি বললো, শাকিব খানের সাথে সিনেমা, তো একটা গুরুত্বপূর্ণ চরিত্র। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি তো অভিনয় করি নাই কখনো। বলো আচ্ছা একদিন অফিসে আসেন। তো আমার বাসার অফিস খুবই কাছে ছিল, আমি গেলাম এবং আমি চরিত্রটা দেখলাম, মানে কাগজের হিসাবে এত বড় বড় ডায়লগ। তো আমি বললাম আমি তো দিতে পারবো না এই ডায়লগগুলো, আবার শাকিব খানের সাথে। তো আজমান রুশো পরিচালক, উনি প্রথম দিনই আমাকে দেখে বললেন যে আপনি এই ক্যারেক্টারটা। আমি বললাম যে ভাই আমি অভিনয় করি না। উনি তখন আমাকে বললেন যে ভাই আপনি প্লিজ একটু অডিশনটা ঠিক মতো দিয়েন, আপনি 50% দিন, বাকিটা আমি করে নিব। আমি বললাম যে ভাই আমি অডিশনটা 100% দিব, কিন্তু আমাকে নিতে হবে না। আচ্ছা, আমি নিতে হবে না, আমি আসলে এই চরিত্র করতে পারবো না। আমি মুভি করতে আমি ইচ্ছুক, কিন্তু আমি অভিনেতা হতে না, চাই। অভিনয়তে আমি পারবো না, আর আমি স্ক্রিপ্ট উল্টে পাল্টে দেখলাম যে আমার পক্ষে সম্ভব না। আচ্ছা। আর একটু বলে রাখি যে আমার আছে, এটা পরেই বলি। তো পরে আমি যখন অডিশন দিয়ে আসলাম, তারা আমাকে লুক টেস্টের জন্য ডাকলেন। তো আমার মনে হয় যে লুক টেস্টের পরেও মনে হয় জিনিসটা বাদই হবে, আমি মেন্টালি রেডি না অভিনয়টা করার জন্য। লুক টেস্টও গেলাম, ওই দিন আমি বলে আসলাম আপনি আমাকে চাইলে বাদ দিতে পারেন, টেক্সট করে পাঠালাম যেন কোনো ভুল বোঝাবুঝি না হয়। পরে আমি জানি না, একদিন আবিষ্কার করলাম এফডিসিতে আমি শাকিব খানের পাশে দাঁড়ায় ডায়লগ দিচ্ছি। উপস্থাপকের জার্নিটা থেকে একেবারে অভিনয়ের জার্নিতে, এই জায়গাটার মধ্যে আপনার যে একটা অভিজ্ঞতা সে সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা, একটা জিনিস একটু বলা দরকার, আমি ছোটোবেলাতে বিটিভিতে, মানে আমি একটু বয়স্ক মানুষ, হয়তো আমাকে দেখে না বোঝা গেল, আমি 93 সাল থেকে বিটিভিতে আমি আসলে অনেক ছোট ছোট নাটিকা, সেগুলো আমার ইউটিউবে আছে আর কি, থাকে না বাচ্চাদের প্রোগ্রাম, আমার করার সেই অভিজ্ঞতাটা আছে। আমার স্টেজে কাজ করার অভিজ্ঞতা আছে। তরঙ্গ ললিত কলা কেন্দ্র বলে একটা স্কুল ছিল, চিত্রা সুলতানা, ওনাকে আমার বলতে হবে যে যদি কেউ আমাকে বের করে থাকে, উনি ছোটোবেলা থেকে আমরা বিদেশ ট্যুর করেছি, শান্তিনিকেতন গিয়েছি, হাতে ধরে সব কিছু শিখিয়েছেন, আমাদের একটা গ্রুপ ছিল। তো সেই অভিজ্ঞতাটা ছিল।
তারপর তো একটা গ্যাপের পর আমি উপস্থাপনা করছি। আমি বাংলা ভিশনে নিউজ পড়েছি 2006 থেকে 2010, তারপরে স্পোর্টসের শো, তারপরে আমি অনেক কর্পোরেট শোজ, আমি মিস ইউনিভার্স বাংলাদেশ হোস্ট করেছি পরপর 2 বছর, যেটা মিথিলা জিতেছে, এর আগে শিলা জিতেছিল, সেটার হোস্ট মিথিলার পাশে কাজ করা হয়। ওর সাথে আমার সিন নাই যদিও। তো সেখান থেকে একটা তো চ্যালেঞ্জ ছিল যে আপনি উপস্থাপনা করেন এবং আপনি দারুণ উপস্থাপনা করেন, এটা আপনি জানেন না তো। একটা কিন্তু উপস্থাপকদের একটা কথা বলার ঢং থাকে, এবং এই কাজটা তো আমি 20 বছর ধরে করছি। তো সেটা আমার জন্য খুব সহজ হওয়ার কথা না, কিন্তু হয়েছে যেটা, নিউজ যখন পড়তাম, নিউজ থেকে আমি যখন উপস্থাপনা করেছি, মানে স্টেজ শোজ বা অমুক, তখন তো আমাকে একবার ভাঙতে হয়েছে নিজেকে। তো সেই এক্সপিরিয়েন্সটা কাজে দিয়েছে। আর সত্যি কথা আমি বলে, আমি আসলে চিন্তা করিনি, আমি যে জাস্ট ডায়লগ বলে দিছি। ডায়লগ বলেই এত সুন্দর, মানে সবার কাছে মানে এটা ফ্লুক, আমি জাস্ট বলে দিছি ডায়লগ, যে আমি এত চিন্তা করি নাই। ডিরেক্টর আজমান রুশো, মানে উনি আমার উপর অনেক বিশ্বাস রাখছেন, যে উনি আমাকে একেবারে ঘাবড়ে দেন নাই। আমি জাস্ট ডায়লগ বলে গেছি, অভিনয় আমি করি নাই। অভিনয় করেননি, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা চরিত্র অভিনয় করা হয়ে গেছে। সেই চরিত্র সম্পর্কে একটু জানতে চাইবো। চরিত্রটা ইন্টারেস্টিং খুব। বারবার কথা উঠছিল যে, বলছিল যে এটা জিল্লু নাকি, কারণ শাকিব খানের সিনেমায় তো একটা সাইড কিক বলে যেটা, সেটা থাকে। এটাতে আমি অফকোর্স আমি একটা সাইড কিক, কিন্তু আমি তার বন্ধু। তার সাথে আমার ছোটবেলা থেকে আমরা এক স্কুলে পড়েছি। আমাদের সামাজিক অবস্থান সেম না, সেটা সিনেমা দেখলে বোঝা যাবে। যেহেতু আপনি এখনও দেখেননি, আমি চাই যে আপনি দেখেন, সেটা বোঝা যাবে সিনেমার এক পর্যায়ে। কিন্তু আসলাম ক্যারেক্টারটা সব সময় তার পাশে থাকে। আপনি জানেন যে সিনেমায় শাকিব খানের অ্যাডিকশন ইস্যু আছে, কিন্তু আসলাম কিন্তু অ্যাডিক্টেড না। এবং আসলাম আর শাকিব খানকে আপনি একসাথে এই কাজগুলো করতে দেখবেন না। আসলাম সবসময় তাকে বাঁচাচ্ছে। আসলাম আগুন, যেমন তার ক্যারেক্টারটা, আসলাম পানি বেসিক্যালি। আসলাম শাকিব খানকে বাঁচায়, আসলাম শাকিব খানের জন্য ঢাল হয়ে, আগুনের জন্য ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে। সে তার কষ্টে কষ্ট পায়। কোথা থেকে এরকম হলো যে বন্ধুটা তার সামনে, চোখের সামনে এরকম হয়ে যাচ্ছে, আর সে বন্ধুর শেষ পর্যন্ত পাশে ছিল? এই বিষয়টা সম্পর্কে কি কিছু বলবেন? সেইটা আসলে সিনেমাটা দেখতে হবে, যে কেন একটা পর্যায়ে আমারও মনে হচ্ছিল, আমি যখন ফিল্মটা করছি, যে মানে আমি কেন সবসময় তার সাথেই আছি, বা সে কোর্টে যাচ্ছে সেখানে আমি আছি, তাকে আমি ঘুম থেকে উঠাচ্ছি, তাকে আমি সুস্থ করছি সব জায়গায়। আমার মনে হয় যে যেটা আমি বারবার বলছি, যে এটা তো একটা রোম্যান্টিক বা মিউজিক্যাল বলতে পারেন, বাট এখানে বন্ধুত্বের একটা দারুণ ব্যাপার আছে। হ্যাঁ, আমার চরিত্র বলে বলছি না, এখানে বন্ধুত্বের গল্পটা আছে, এবং দর্শকরা এটা দেখছেনও, ফিলও করবেন। যে আমার মনে হয় যে প্রথমবার সিনেমা দেখলে তো আপনার এত কিছু মাথায় আসবে না, কিন্তু পরে যখন বারবার দেখবেন, আপনার মনে হবে যে হ্যাঁ, এখানে একটা বন্ধুত্বের গল্প আছে। ফার্স্ট টাইম এটা আপনার শাকিব খানের সঙ্গে কাজ করা, ওনার সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটা কেমন? এবং যেটা আপনি অফ স্ক্রিন বলছিলেন যে ওনার কাছ থেকে শেখার অনেক কিছু আছে, সেই দিকটা আপনার কাছ থেকে একটু আমরা অন স্ক্রিন শুনতে চাই। মানে হি ইজ অ্যামেজিং, তার সাথে কাজ করা একটা এক্সপিরিয়েন্স। আমি স্পোর্টসে কাজ করার জন্য বা অন্যান্য শো করার জন্য আমি অনেক বড় বড় সেলিব্রিটি বলেন, অ্যাক্টর, আমি সবচেয়ে বড় সেলিব্রিটি কাকে দেখছি একেবারে সামনাসামনি বা স্টেজ শেয়ার করেছি? সুস্মিতা সেনের সাথে, মিস ইউনিভার্স বাংলাদেশে। তো তার সাথে আমি কিছুক্ষণ স্টেজ শেয়ার করেছি, বাট ওটা তো আমার জায়গা ছিল, আমি তো সেই জায়গায় আমার কনফিডেন্সটা আছে। আমি যখন প্রথম দিন তাকে সেটে দেখলাম, ওনার একটা অরা আছে, এটা আপনি ইগনোর করতে পারবেন না। উনি 4-5 মেয়ে যখন ঢোকেন, তখন আপনি একটু ইন্টিমিডেটিং, আপনি একটু ঘাবড়ে যাবেনই। আমি ঘাবড়ে গিয়েছিলাম, অন্য কেউ না ঘাবড়াক, বিশেষ করে যেহেতু তার সাথে আমার অভিনয় করতে হবে। আর একদম ক্লোজ একটা ক্লোজ একটা, আমি ভাবছিলাম যে আমি তাকে তুই করে ডাকবো, এইটা কিভাবে ভাঙবে কিভাবে। এটার কারণটা, শাকিব খান খুব বেশি কথা বলেন না। আমার সাথে যদি অনেক কথা বলেছেন, অ্যান্ড আই এম রিয়েলি হ্যাপি, যে বিভিন্ন ইস্যুতে বিপিএল নিয়ে কথা বলেছেন আমার সাথে, তার ফিল্ম নিয়ে আমার কথা হয়েছে যে তিনি কি ভাবেন, কিন্তু উনি আস্তে আস্তে কথা বলেন। থাকে না যে কিছু, এটা মানে সিনেমার অ্যাক্টর বলে না, কিছু চরিত্রই থাকে না যে জোরে কথা বলবে, বা তার উনি যে আছেন এখানে বোঝা যাবে আর কি, এত বড় সেলিব্রিটি। আমার মনে হয় যে উনি এটা, ওই মানুষটাই উনি না। আমরা তাকে ফিল্মে যেভাবে দেখি, মানে অভিনয় উনি অদ্ভুত একটা ট্রান্সফরমেশন তার হয়। তো আমার সাথে তার প্রথম সিনটা, উনি গান গেতে গেতে গলা ধরে পড়ে যাবেন, তার গলায় ল্যারিঞ্জাইটিস, এখন তো দর্শকরা দেখেই ফেলেছেন, জানেন। তো পড়ে যাবেন, এবং
আমি দৌড়ে যাব তার কাছে, তাকে ধরে বলছি যে তার কি হয়েছে বা আগুন কি অবস্থা। এখন প্রথম যখন অ্যাকশন বললাম, আমি গেলাম, আমি সামনে যে দেখলাম আমার মনে হচ্ছে যে ওনার এই গলার রগগুলো বের হয়ে আসবে, ওনার চোখ বের হয়ে আসবে, এবং আসলে মনে হচ্ছে একজন মানুষ যে সত্যি ওই অবস্থায় আছেন। তো ওইটা দেখা আমার জন্য একটা এক্সপিরিয়েন্স ছিল। আর একটু আমার সাথে কাজের কথা বলি, আমার যেটা মনে হয়, আমি জানি না উনি এটা সচেতনভাবে করেন কিনা, উনি কখনো আমার অ্যাক্টিং নিয়ে আমাকে উপদেশ দেন নাই যে তোমার এটা হচ্ছে না বা তুমি এভাবে করো, এভাবে বলো। এটা একভাবে আপনি নিতে পারেন যে উনি কেয়ার করেন না, কিন্তু আমি যেভাবে নেই এবং আমি নিশ্চিত যে আমি ভুল না, উনি একজন প্রফেশনাল অ্যাক্টর, ওনার কাজ আমাকে অ্যাক্টিং দেখা দেওয়া না, তার জন্য ডিরেক্টর আছেন, তার জন্য চিফ এডি আছেন, তার জন্য অন্যরা আছেন। উনি ওই বিষয়টাকে উনি এটাকে আমি বলবো উনি আমাকে রেসপেক্ট করেছেন যে আমি একজন নতুন অ্যাক্টর। এখন উনি যদি আমাকে বলে দিতেন যে তুমি এভাবে করো, তখন কিন্তু আমি আর করতেই পারতাম না, আমার বারবার অস্বস্তি হতো না। কারণ সিনেমায় আমার যদি 12টা সিন থাকে, 11টা শাকিব খানের সাথে, তো আমার আলাদা অ্যাক্টিং মুন্সিয়ানা দেখানোর কিছু নাই। যখন শাকিব খান থাকেন তখন তো স্ক্রিনে তার দিকেই চোখ যাবে, খুব স্বাভাবিক ব্যাপার, আপনি লুকানোর সুযোগ পাবেন, সবাই তাকেই জাজ করবে, তাকে। আর আমি একজন নতুন অভিনেতা বলবো না, কি বলবো, আচ্ছা নতুন মানুষ, অভিনেতা, এখন তো অভিনেতাই, আমার তো কিছু ইয়ে নাই, কিছু করার নাই, উনি করবেন। সেক্ষেত্রে শাকিব খান ইজ অ্যামেজিং। আর উনি লাইন্স মুখস্থ করে আসেন, উনি প্রিপেয়ার্ড হয়ে আসেন, মানে ওনাকে খুব বেশি সময় এরকম হয়েছে কয়েকবার হয়তো যে পরে এসছে লাইন বা চেঞ্জ হচ্ছে, ওইটা বাদে উনি তৈরি। তো আমি যখন দেখলাম যে ওনার ফিল্মের ভাষায় যেটাকে এনজি বলে, আমার অনেক প্রেশার হয়ে গিয়েছিল। না, কারণ আপনি যদি দেখেন সিনেমাটা, দেয়ার আর লং সিনস আমার আর শাকিব খানের, তো আমি যদি ভুল করি ওনার অ্যাক্টিং তো নষ্ট হবে। সো আমার গোলটা ছিল আমি যেন ওনাকে বিরক্ত না করি, এইটা আমি সচেতনভাবে করেছি। পারফেকশনিস্টের সঙ্গে কাজ করতে গিয়ে আপনাকে পারফেক্ট হতে হয়েছে। হ্যাঁ হয়েছে, হ্যাঁ, যে না আমি যেন তাকে বিরক্ত না করি, যে আমি যেন আসলেই অ্যাক্টর হিসাবে আসলামের রোলটাই প্লে করি। যে এখন যদি এত বড় বড় তাতে দেখেন যে যেই জিনিসটা আমি নিজেকে অনেক ক্রেডিট দিতে চাই, সত্যি কথা অভিনয়ে যাব না, কেমন হয়েছে এটা বলতে চাই না, কিন্তু একজন নতুন অ্যাক্টর হিসাবে আমি যদি সেই জায়গাটা ফেল করতাম, বারবার ভুল করতাম, তাহলে কিন্তু শাকিব খানের অভিনয় নষ্ট হতো, তাতে পুরো টিমটা কিন্তু এফেক্টেড হতো। সেই জায়গায় এটা আমাকে কেউ এসে বাড়তি বলে দেয় নেই, বাট আমি নিজেকে বলে একটু পিচ চাপড়াই আর কি, যে ভালো। কাজী সাবির থেকে আসলাম হতে কতটুকু সময় লেগেছে? একদম সময় লাগে নাই, কারণ যে ধরনের পোশাক পরেছে ওই পোশাকগুলো আমি বাস্তব জীবনে পরি না। আচ্ছা, তো পোশাক বা গলায় চেইন, আমার মনে হয় যে সেটা আমাকে একটা প্রপগুলো হেল্প করেছে আর কি, যে ক্যারেক্টার যেতে, কারণ আমি এরকম পোশাক পরি না আর কি বাস্তব জীবনে। শাকিব খান মানে আগুনের যে চরিত্রটা, আগুন আর আসলাম, স্ক্রিনের মধ্যে আপনি তো যখন শুটিং করেছেন, আপনারা দুইজন আপনার নিজেকে ওনার বন্ধু বানাতে কতটা সময় লেগেছে, যেটা আপনি বলছিলেন ওনাকে দেখলে আপনি থেকে হুট করে তুইয়ে চলে যাওয়া? হ্যাঁ, এইটা পুরা শাকিব খানের ক্রেডিট। আমি যে কখন তাকে তুই বলা শুরু করলাম স্ক্রিনে, এবং আমার অস্বস্তিটা কখন কাটলো এটা আপনি প্রশ্ন করলেন বলে আমার মনে পড়লো। কারণ উনি এত নম্র, এত ভদ্র, উনি এত কোঅপারেটিভ, উনি এই ফিলটাই দিবেন না। আমি জানি না অন্যদের এক্সপিরিয়েন্স কেমন, আমার সাথে উনি অসাধারণ ছিলেন, আমি ওনার প্রতি খুবই গ্রেটফুল যে উনি আমার সাথে স্ক্রিন শেয়ার করতে রাজি হয়েছেন। আপনি যেভাবেই দেখতে পারি শাকিব খানকে কোটি কোটি মানুষ ছুঁয়ে দেখতে চায়, এখন অনেক দূর চলে গেলাম, দেখতে চায়, হ্যাঁ দেখতে চায়। তো সেখানে উনি আমার মতো একজন আনকোরা অনভিজ্ঞ নতুন অ্যাক্টরের সাথে, কারণ উনি রাজি হয়েছেন, ওনাকে তো রাজি হতে হবে কারণ খুব গুরুত্বপূর্ণ চরিত্র, সেটা ওনার অনেক বড় মনের পরিচয় দিয়েছেন। আর আরেকটা জিনিস আমার যেটা পরে মনে হয়েছে যে বুবলি তো বাংলা ভিশনের প্রেজেন্টার ছিল, আমিও বাংলা ভিশনের প্রেজেন্টার, তো সেইটা মনে হয় ওনার বাংলা ভিশনের প্রেজেন্টারদের প্রতি একটু বাড়তি ভালো লাগা আছে। সেটা ভালো বলেছেন। আপনারা কলিগরা এখন ওনার কাছের মানুষ, যেহেতু বুবলির নাম চলে আসলো। মানে আমি যেটা হোক আমার কাছে এটা আমি এটা বলেছিলাম শাকিব খানকে যে আমি কিন্তু বাংলা ভিশনে নিউজ আচ্ছা, এটা একটা ধরতে গেলে মজার একটা স্মৃতি আপনি শেয়ার করে ফেললেন যে শাকিব খানের সঙ্গে আপনার এরকম কথা হয়েছে। তো শুটিং সময় শাকিব খানের সঙ্গে কিংবা
যেহেতু আপনি প্রথমবারের মতো অভিনয় করছেন, এমন কোনো সিনারিও কি আছে বা এমন কোনো দৃশ্য, এমন কোনো জায়গা যেটা খুবই মজার ছিল আর আপনার কাছে মনে হচ্ছে যে এই বিষয়টা দর্শক জানুক, দেখুক, ক্যামেরার পেছনে কি ঘটেছিল? মানে মজার যে ব্যাপারটা আসলে আমি তো ঠিক ওই মজার অবস্থায় ছিলাম না, কারণ প্রতিদিনই আমি টেনশন নিয়ে যেতাম। অনেক একটা চাপ। চাপ তো ছিলই, মানে আমাকে স্ক্রিপ্ট দিলে ম্যাট্রিক পরীক্ষার আগে আমরা যেভাবে মুখস্থ করতাম যে সমাজ কাকে বলে, সমাজ কত প্রকার ও কি কি, আমি রীতিমতো মুখস্থ করে রেডি থাকতাম যেন আপনার এত মানে আমি টিভিতে কাজ করি কিন্তু ফিল্মের ওভারঅল সেট এত মানুষ আয়োজনের সাথে আমি পরিচিত না, তো ক্যামেরাটার সাথে পরিচিত না। আমি এই প্রোডাকশনের কাউকে চিনতাম না ব্যক্তিগতভাবে। তো সেখান থেকে আমার জন্য খুব নতুন একটা অভিজ্ঞতা। আসলে মজার নাই, কিন্তু একটা জিনিস একটু বলা দরকার যে কয়েকজনের কথা যে সেখানে এডি যারা ছিলেন, নীল, রাহুল, তারপরে মেহেক, কস্টিউম ডিজাইনার ছিলেন বিথি, ওনার অ্যাসিস্ট্যান্ট ছিলেন ঈশিতা আলম, মানে তারা আমাকে খুব সাপোর্ট করতো, লাইক দে উড চিয়ার ফর মি, না না ভাইয়া ভালো হচ্ছে আপনারটা, হ্যাঁ থাকে না যে আন্ডারডগকে সাপোর্ট করা, বুঝেন যে হ্যাঁ না না আপনারটা ভালো হচ্ছে ভালো হচ্ছে। আমি তাদের সাথেই আড্ডা মারতাম, আমার একটু ভালো লাগতো তাদের সাথে, অতটুকু মজা। কিন্তু শাকিব খান আসলে এটা বললাম যে সিনেমাটা আপনি যদি দেখেন, সিনেমা ইটসেলফ ইজ ভেরি ইন্টেন্স। দর্শক হিসেবে অনেকের অনেক রকমের মন্তব্য আছে মুভিটা দিয়ে, কিন্তু আপনি কি এমন কোনো গল্প শেয়ার করতে চান যেটাতে দর্শকের ভুল ভাঙতে পারে? একটা জিনিস বলবো যে যেহেতু আপনি নিজে সাংবাদিকতার সাথে আছেন, আপনি এটা বুঝবেন। একটা সিনেমার সবাই তো খারাপ বলতে পারে না, কিন্তু দেয়ার আর ক্লিপস আপনি দেখবেন 5 জন বের হচ্ছে, 5 জনেরই অপছন্দ হচ্ছে, এটা হওয়ার কথা না, এটা হতে পারে না। একটা জিনিস যেমন সবার পছন্দ হবে না, আমি বলি বাংলাদেশে তো অনেক ক্লাসিক ফিল্মস আছে, মনে করেন কেয়ামত থেকে, কেয়ামতের কথাই বলি, সবার কি একেবারে 100তে 100 ভালো লাগতেই হবে বা ভালো লেগেছে? সালমান শাহকে কি সবার পছন্দ? পছন্দ না। আমি আমি নিশ্চিত পছন্দ। আজকে উনি নেই বলে হয়তো কেউ ওপেনলি বলে না, কিন্তু উনি যদি জীবিত থাকতেন তার কিছু মানুষ থাকতো না তাকে অপছন্দ করতেন। তো শাকিব খানের ক্ষেত্রেও তাই। আর সিনেমাটা শাকিব খানের, কিন্তু সব দায় তো আর শাকিব খানের না, উনি তো এডিটিং করেননি, উনি তো ক্যামেরা চালাননি। তো দিন শেষে ওইটা মনে হয় বাড়তে হয় যে সব কিছু শাকিব খানকে খারাপ বললে এক ধরনের ভালো লাগা আমাদের থাকে, কিন্তু সেই ভালো লাগাটা আমি মনে করি দর্শকের অধিকার। তারা তাদের অর্থ ব্যয় করে সিনেমা দেখতে এসছেন, গালাগালি বাদে মনে যা আসবেন বলে যাবেন, ভালো লাগলেও খারাপ বলবেন, আমি সেটা তাদেরকে ইয়ে দিতে চাই, এটা তাদের অধিকার আর কি। কিন্তু আমি মনে করি আমি 2বার সিনেমাটা দেখেছি, ওভারঅল বুঝবেন না যে দেখলে ভাইবটা কি এত নেগেটিভ না। আমি পজিটিভের পাল্লাটাই বেশি রাখবো, আমি 80-20 ভার্ডিক্ট দিব, যে 80% পজিটিভ রিভিউ। আর আরেকটা হয় কি যে আমি যদি আজকে দাঁড়িয়ে বলি যে আমার শাকিব খানের সিনেমা খুব ভালো লেগেছে, এটার তো সোশ্যাল মিডিয়ায় কোনো ভ্যালু নাই। ভ্যালু আছে কি? ফালতু সিনেমা, বস্তা পচা, এটা আমি আপনিও কিন্তু এটাই চালাবো। হ্যাঁ, তো সেটা তো বলেই, আপনার 400 মানুষ একসাথে দেখছে, কারো কাছে জঘন্য লাগতে পারে না? লাগতে পারে, কিন্তু সিনেমাটা গ্রো করবে আস্তে আস্তে। আপনি গানগুলো দেখেন, আপনার সাথে আমার যদি 6 মাস পরেও কথা হয়, এই সিনেমার গানগুলা, অনেকের একটা অভিযোগ যে গানগুলা তো অনেক হিট না, একটা দুটো হিট গান নাই, কিন্তু আপনি সিনেমাটা দেখবেন এবং পরবর্তীতে এই গানগুলা মানুষ শুনবে। তো আমার মনে হয় যে যা হচ্ছে, এই যে এতটাও হচ্ছে না শাকিব খানের জন্যই। আর আরেকটা হচ্ছে আজমান রুশোকে একটু ক্রেডিট দেন। আজমান রুশোর কথা হ্যাঁ আছে, বল, প্রশ্ন রাখুন। হ্যাঁ, আপনি যেহেতু শুরু করেছেন আপনার কাছ থেকেই, তাহলে জানতে চাই একটু আজমান রুশো সম্পর্কে আপনার কাছে জানতে। মানে উনি এই সিনেমার আসল রকস্টার, মানে সেটে হি ইজ ভেরি ফান। মানে উনি যখন যেভাবে দেখাতেন, অবশ্যই অ্যাক্টরদের বুঝানো, মানে আমার মনে হয় যে আমরা স্ক্রিনে যে শাকিব খানটাকে দেখছি সেটা আজমান রুশোরই একটা ভার্সনকে দেখছি। উনি যেহেতু উনিও একটা গানের জগতের মানুষ, এবং উনি এভাবেই দেখেন, এবং শাকিব খানের যে স্টেজে মুভমেন্ট এটা কিন্তু উনি দেখিয়ে দিয়েছেন, বা ওই জায়গা থেকে, কারণ এখানে তো নাচ নেই। সো হি ইজ অলসো আ রক স্টার ইন রিয়েল লাইফ, রুশো। তো ওই জিনিসগুলো তার জন্য দেখানো ইজি। অ্যান্ড অফকোর্স যে আপনি জানেন যে ডিরেকশন দেওয়া তো একেবারে ইজি না, অ্যান্ড হি ইজ ভেরি ইয়াং অ্যাজ ওয়েল।
একেবারে প্রথম অ্যাড জগতে উনি একটি পরিচিত নাম, সেটা একরকম ব্যাপার, কিন্তু ফিল্ম তার ফার্স্ট ফিল্ম, তার ফার্স্ট ফিকশন। ইনফ্যাক্ট আমি যে যতদিন কোনো নাটকও বানাননি, তো হ্যাঁ, তো একদম প্রথম। তো সেখান থেকে শাকিব খানকে নিয়ে কাজ করা, এবং তারপরেও সেই সিনেমাটা নিয়ে আমি কথা বলছি, এই ক্রেডিট আজমান রুশোকে দিতে হবে। যে উনি চাইলে অ্যাকশন সিনেমা বানায় ফেলতে পারতেন, তো সেটা উনি করেন নাই। উনি একটা রিস্ক নিয়েছেন। আপনাকে একটা জিনিস একটু মনে রাখতে হবে, আপনি কিন্তু এখন শাকিব খানের দর্শক, অস্বীকার করতে পারবেন না। অবশ্যই আমার বন্ধু, আপনার বন্ধু, আপনি না দেখেন আমি না দেখে আমাদের সার্কেলে মানুষজন দেখছে। তো আবার শাকিব খানের যে মাস অডিয়েন্স আছে তারাও আছে, এই দুই পক্ষকে খুশি করা কিন্তু সব সময় পসিবল না, শাকিব খানের জন্য সম্ভব হবে না। তো সেই রিস্কটা আজমান রুশো নিয়েছেন। উনি চাইলে অনেক সহজ রাস্তা বেছে নিতে পারতেন, কিন্তু একটা কঠিন রাস্তায় হেঁটেছেন, এবং আমি ওনাকে সফল বলবো। আর যেটা আমি বললাম যে উনি যে রকস্টার, তার প্রমাণ তো এরকম একটা ইম্পর্টেন্ট চরিত্রে আমার মতো একটা নতুন ছেলেকে নিয়ে নেওয়া। এবং আমি কথাটা আগেও বলেছি, আবার বলি যে আমি ওনাকে শুটিংয়ে যখন 20-22 দিন হয়ে গেছে, আমি তাকে জিজ্ঞাসা করেছি যে ভাই আপনি কিভাবে এই রিস্ক নিলেন? তুমি বলে আরে ভাই দেখেই জানতাম। আমি তো দেখে কিভাবে জানতেন, এত বড় বড় ডায়লগ, এত সিন, বলে গাট ফিলিং। আমরা ভাই আমি যদি ভুল করতাম, বলে ভুল করবেন না। আমরা যে কেন, বলে গাট ফিলিং। তো বুঝছেন যে উনি হৃদয় দিয়ে সিনেমাটা বানিয়েছেন, এবং দেখেন যে উনি কত প্যাশনেট। উনি যখন মিডিয়ার সাথে কথা বলেন, আপনি ওনাকে দেখলে বুঝবেন। কথা হয়েছে আমার। হ্যাঁ, উনি পার্সোনালি নেয় কিন্তু এই যে মানুষের যে ব্যাপারটা, এবং ভেরি অ্যানিমেটেড, মানে হি ইজ আ ফান পার্সন টু ওয়াচ। এবং গানগুলো উনি ওন করেন, সিনেমার গানগুলো। এবং সানি, জাহিদ, নীরব, হোয়াট অ্যামেজিং মিউজিশিয়ানস। একটু সময় দেন, আমরা এদের নাম অনেকবার উচ্চারণ করব সামনে, অনেকবার। দে আর হেয়ার টু স্টে, মানে একেবারেই তো নতুন। আপনারও তো একটা শুরু হয়ে গেল বলা যায়, আপনার ডেবিউ ফিল্ম। এখন পরবর্তীতে আপনার কি চিন্তা আছে, অভিনয় করবেন? মানে খুব খুশি হব কেউ আমাকে না ডাকলে, কারণ আমি এই সময়টা এনজয়। কিন্তু ডিরেক্টর প্রযোজকরা দেখছে ভাইয়া। না দেখুক, অসুবিধা নাই, কারণ আমি আগেও যেমন বলি না কাউকে ডাকতে, এখনো বলবো না, কারণ ডাকলে তখন আমার জন্য একটা প্রেশার হবে। কেন বলছি, কারণ হচ্ছে আপনি যখন কোনো জিনিস প্রথমবার দেখবেন, তখন সেই জিনিসটা ভালো লাগে। একটা মানুষকে প্রথম দেখলে ভালোই লাগে, তার চালচলন, কিন্তু আস্তে আস্তে আমরা সেই মানুষটার ব্যাপারে ক্রিটিক্যাল হওয়া শুরু করি। আমার অভিনয়ের ক্ষেত্রেও তাই। আপনি প্রথমবার দেখেছেন আমাকে, দর্শকরা প্রথমবার দেখেছে, আরে নতুন একটা চেহারা, ভালো শাকিব খানের সাথে, তাদের জন্য এটা একটা সারপ্রাইজ ছিল, কারণ এটা আমরা চিনি না, তো তারা অত ক্রিটিক্যাল না। এখন কিছু মানুষ আমাকে চিনে, কিছু মানুষ আমার অ্যাক্টিংয়ের এখন একটা রেফারেন্স পয়েন্ট আছে, আমি বলবো ও এটা তো আগের মতোই। এখন যেহেতু আমি অ্যাক্টর না, আমার জন্য অনেক বাড়তি প্রেশার হয়ে যাবে, ব্যাগেজ হয়ে যাবে। এখন আমি তো কমেডি সিন করি নাই কখনো, আমি জানি না। তখন এই উত্তর কি বারবার সেটে যেয়ে খুঁজে পাওয়া যাবে? রিস্কি হয়ে যাবে না সবার জন্য? ডিরেক্টর আর প্রযোজক তাদের চোখে তো এখন কাজী সাবির একটা ভালো লাগার জায়গায় এসে দাঁড়িয়েছে। এটা আমি আপনার কাছে প্রথম শুনলাম। সামনে এখন শাকিব খান বা অন্য কোনো নায়কের পাশে আপনাকে বন্ধু চরিত্রেও হয়তো অভিনয় করতে ডাকা হতে পারে, অথবা অন্য কোনো চরিত্র। আপনাকে যদি বলা হয় তাহলে আপনি কোনটা বেছে নেবেন? এইটা আমি বলি আপনাকে, আমি যখন দেখতাম যে আগে যারা সিনেমা করে যেভাবে উত্তর দেয়, আমি সেভাবে উত্তরটা দিতে চাই। আচ্ছা, ঠিক হ্যাঁ, আছে। গল্প যদি ভালো হয়, চরিত্রটা যদি নাই, না এটা মানে জোক সাইড, যদি শাকিব খানের সাথে অফারটা আসে, ইট উড বি ভেরি ডিফিকাল্ট টু টার্ন ইট ডাউন। আমি প্রবাবলি না করব না, এবং এইটা করব না তার সাথে কাজ করার লোভ থেকে। এটা লোভই বলেন, যে তার সাথে স্ক্রিন শেয়ার করার লোভ থেকে না করব না। অন্য আরও অনেক বড় বড় অ্যাক্টর আছেন, তাদের থেকে তো আমি অ্যাক্টর হিসাবে নিচে আছি। সেই ক্ষেত্রে আমি হয়তো একটু চিন্তা করব যে আসলে আমার রোলটা কি, এবং আমি পারবো কিনা। এই না যে তাদের সাথে আমি করতে চাই না, অবশ্যই না, যে পারবো কি না চরিত্রটা। ওই যে বললাম কমেডি আমি করি নাই। আসলাম আর জিল্লু ক্যারেক্টারের মধ্যে যে পার্থক্যটা, সেই ব্যাপারে যদি একটু কিছু বলতেন, আপনি যেটা বলছিলেন। হ্যাঁ, মানে আমি যেটা বলবো যে আসলাম ইজ এ ফ্রেন্ড। জিল্লু, আমি লোকাল ফিল্মের ভাষায় বলি যে জিল্লু হচ্ছে যে যে মানে চাল্লি থাকে, যেটা আমরা সবাই জানি, একটা ক্যারেক্টার থাকে বাংলা সিনেমা বলে। আমি অবশ্যই ছোট করছি না, মানে ছোট করছি না, ক্যারেক্টারটা ইজ ভেরি পপুলার সব মিলায়, এবং বড় ক্যারেক্টার আসলামের চেয়ে। কিন্তু কিন্তু আসলাম ক্যারেক্টারটা ফ্রেন্ড, আসলাম বন্ধু। যে ছোটবেলা থেকে একসাথে। হ্যাঁ, তাদের সাথে তাদের
কিছুটা কথা কাটাকাটিও হয়। আসলামের উপর আগুন ডিপেন্ড করে, আবার আসলামও তার একটা সিদ্ধান্ত তাকে দেয়, নিতে পারে। এবং আসলাম তার পরিবারের সাথে সম্পর্কিত। আসলামের তার বেডরুমে অ্যাক্সেস আছে, তার বাবার সাথে তার অ্যাক্সেস আছে, সে পরিবারের অংশ, সে ফ্যামিলি। তো সেখান থেকে এই চরিত্রটাকে এইভাবে পার্থক্য। আমি এভাবে দেখি না, আসলাম ইজ এ ফ্রেন্ড। যেটা আমার মনে হয় যে স্ক্রিন রাইটার যারা ছিলেন, মাটি বা আজমান রুশো যেভাবে আসলামকে দেখেছেন আর কি, তারা একটা ক্রুশাল ক্যারেক্টার হিসাবে দেখেছে যে আসলে আগুনের ছায়াসঙ্গী, আগুনের কে ভালো খারাপ দেখা তার দায়িত্ব, এবং নিঃস্বার্থ। আসলাম তো মিউজিক করে না, আসলাম আগুনকে হিংসা করে না। এবং আপনাকে এটা বলেই দিই, এটা স্পয়লার হবে না, আসলামই আগুনকে একটু ট্রিক করে স্টেজে ওঠায়। সেটা আপনি ফিল্ম দেখলে বুঝতে পারবেন। সো আসলাম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো সেই জায়গায় বললাম যে জিল্লু ইজ মোর অফ আ ফান ক্যারেক্টার, বা ওই যেইটা ইয়ের চরিত্র হয়, কিন্তু আসলাম বন্ধু। আপনি একটা জায়গায় বলছিলেন আপনি এরকম একটা বন্ধু চান, লাইফে এরকম একটা বন্ধু দরকার। এটা জি। কতটা গুরুত্বপূর্ণ? হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ দেখবেন আমাদের যারা বন্ধুর কথা যদি বলি, বিপদে আপনি বন্ধু পাবেন। আমি একটা পুরা উল্টা কথা বলবো, বিপদে বন্ধু পাবেন। সোশ্যাল মিডিয়ার যুগে বিপদে বন্ধু পাওয়া যায়, একটু বলবে আমার বন্ধু ডাকলো রাত 3টার সময় চলে গেলাম। আমার কাছে বন্ধু সে যে আপনার খুশিতে খুশি হয়, সে আমার আসল বন্ধু। আসলাম আগুনের সে বন্ধুটা, এবং এটাই আমার কাছে বন্ধুত্ব। যে আমার অনেক বন্ধু আছে যাদের সাথে আমরা আমাদের অ্যাচিভমেন্ট শেয়ার করি, আনন্দের মুহূর্ত শেয়ার করি। যে দোস্ত আজকে এটা হয়েছে, আজকে আমাকে এটা ভালো বলছে। যেমন আমি সিনেমা দেখতে গিয়েছি, আমার খুব ছোটবেলার বন্ধু যার সাথে আমি একদম নার্সারি থেকে পড়েছি, রেজওয়ান। আমি চেয়েছিলাম সে আমার পাশে থাকুক, এবং আমি যত হ্যাপি সে আমার মতোই হ্যাপি। সে বলছে দোস্ত বিশ্বাস হচ্ছে না, মানে আপনি বুঝতে পারছেন, তার বিশ্বাস হচ্ছে না তার বন্ধুর বাংলা সিনেমা করেছে। সো জনি রেজওয়ান ওর আরেকটা নাম, যে সে আমার সে বন্ধুটা। তার মনে হয় যে হ্যাঁ রিয়েল আমার একটা আসলাম আছে, আমার মনে হয় যে আমার খুশিতে খুশি হয়। এই না যে আমি যাই করব আসলামের মতো সে আমাকে সাপোর্ট করবে, কিন্তু ওই যে খুশিতে খুশি হয় সে হয়। তো দেখতে দেখতে ভাই আপনি উপস্থাপনা করলেন, উপস্থাপনা থেকে এখন অভিনয়ে চলে আসলেন। সামনে আপনার ঠিক কি প্ল্যান আছে? আমার ওই যে ঠিক অভিনয়ের যেরকম একটা স্বপ্ন আছে যেটা পূরণ করার, আমার খুব ইচ্ছা স্ট্যান্ড আপ কমেডি করার। এই স্বপ্নটা হয়তো আমি কোনোদিন পূরণ করব। স্ট্যান্ড আপ কমেডি করবেন? হ্যাঁ। একটু আগে আপনি কিন্তু বলছিলেন যে কমেডির কোনো না চরিত্র। মানে ওইটা তো কমেডি চরিত্র, ক্যামেরার সামনে কাজ করার, যেমন আমার বন্ধু গ্রুপে বা সব জায়গায় এই কথাটা আমি অসংখ্যবার শুনেছি, দুটা কথা, যে তোমার অভিনয় করা উচিত আর তোমার স্ট্যান্ড আপ কমেডি করা উচিত। তো একটা তো আমি করেছি, স্ট্যান্ড আপ কমেডি আমি কোনো না কোনো সময় হয়তো বা করবো আর কি। এখন আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো যেতে যেতে আপনার কাছ থেকে একটু জানতে চাই আপনার এই পুরো অভিজ্ঞতাটা, এবং আপনি কি কোনো ফিউচারে যারা অভিনয় করতে চায় তাদের সম্পর্কে কিছু বলতে চান কিনা? জি, শেষ করব আবার ঘুরে ফিরে কিং খান, শাকিব খানকে দিয়ে। যেটা আমি আগেও বলেছি যে যখন আমি ঘাবড়ে গিয়েছিলাম, ফিরে যাই এবার একটু ফ্ল্যাশব্যাকে, ঘাবড়ে গিয়েছিলাম শাকিব খান আছে, আমি তার সাথে কিভাবে অভিনয় করব, তখন আমার হঠাৎ মনে হলো যে এই লোকটা তার 40-এ এসে ক্রস করে নিজেকে পুরো পাল্টে ফেলেছেন। তাকে নিয়ে ট্রোল হতো, হাসাহাসি হতো তার অভিনয়ের ক্লিপ নিয়ে, সেখান থেকে সে আজকে মাল্টিপ্লেক্স ভরাচ্ছেন 850 টাকা, 1100 টাকা, 1200 টাকা। টাকার কথাটা জরুরি, কারণ এখানের সাথে অবশ্যই ইকোনমিক্স জড়িত। কারণ আপনি টাকা দিয়ে কারো সিনেমা যখন দেখতে যাবেন তখন সে আপনাকে টানে। সে যদি এই চেঞ্জটা আনতে পারে, আমি কেন পারবো না? এইটা আমার একটা বিশাল ইন্সপিরেশন ছিল যে এটা সম্ভব। এবং আমরা যখন শাকিব খানকে নিয়ে কথা বলি, সব সময় না তার পারিবারিক ইস্যু, তার ব্যক্তিগত আলোচনায়, হ্যাঁ অবশ্যই উনি সেলিব্রিটি, সেগুলো নিয়ে আলোচনা হবেই এবং সেটাই আলোচনার বিষয়, আমি বুঝি। কিন্তু তার ক্র্যাফটটা তো হারায় যাচ্ছে। আমাদেরকে একবারও মনে হচ্ছে না যে উনি অভিনয় পারেন? তার অভিনয় নিয়ে কথা বলি, যে উনি অভিনয় পারেন কি পারেন না, বা কোন সিনটা তিনি ভালো করেছেন, কোন সিনটা তিনি খারাপ করেন। দেখবেন এগুলো থাকে না। বা এই যে কেউ কি এই প্রশ্নটা করেছে, আপনি করবেন আমার হয়ে, তার এই ট্রান্সফরমেশনটা কিভাবে হলো, হোয়াট ওয়াজ দ্য মেথড? দেয়ার মাস্ট বি আ মেথড।
উনি কি মেন্টাল প্রিপারেশন নিয়েছেন, শারীরিকভাবে কি বলছেন, কারণ উনি তো 20 বছর একটা ডিফারেন্ট ঘরানায় গ্রুমড, এখন হুট করে আবার হুট করে কিভাবে সম্ভব হলো? ম্যাজিক্যাল, একেবারে ম্যাজিক্যাল। দ্যাটস দ্য ওয়ার্ড, ম্যাজিক্যাল। তো এইটা আসলে আমাকে খুব আমার এই সিনেমা থেকে পাওয়া আমাকে ইন্সপায়ার করেছে। যাচ্ছে ঠিক আছে, আমার ব্যক্তিগত লাইফে আমি অভিনয় করি বা না করি, যাই করি আমার জীবনে ব্যক্তিগত জীবনে অনেক প্রভাব অনেক তার প্রভাব এই ফেলেছে, জিনিসটা। এটা অনেক প্রভাব ফেলেছে। আচ্ছা ঠিক আছে, সম্ভব, সম্ভব, হ্যাঁ। আর যারা নন অ্যাক্টর বা নতুন নতুন অ্যাক্টরদের আমি বলতে চাই না, আমি অভিনেতারা, নন অ্যাক্টর যারা, তাদের নিয়ে বলতে চাই যে যখন অভিনয় করবেন, আমার মেথডটা ছিল ওয়াজ ভেরি সিম্পল। আমি স্ক্রিপ্ট মুখস্থ করে বসেছিলাম তোদা পাখির মতো, হ্যাঁ। সো আপনার লাইন্সটা জানলে আপনার জন্য অভিনয় করা আগে সহজ হবে, বাট দেন এগেইন ইট ইজ নট ইজি। অভিনয় করা খুব 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 কঠিন। এখন আমার হয়ে গেছে, তারপরেও বলছি যে খুবই কঠিন, সামনেও কঠিনই থাকবে। যারাই যেই কাজটা করছেন এবং অভিনয়ের একটা ফিল্মে বা নাটকে অসংখ্য মানুষ যুক্ত থাকেন, তাদের যে নিবেদন সেটা অবিশ্বাস্য। 12 ঘন্টা 13 ঘন্টা গরমের মধ্যে শুটিং হচ্ছে, আমার তো গরম লাগছে, আমি তো অভিনয় করব, আমাকে কেউ একজন এসে ফ্যান দিয়ে যাচ্ছে, কিন্তু একটা লোক ইউনিটের সবাইকে খাবার দিচ্ছে। মানে এটা কি অদ্ভুত একটা দৃশ্য। মেকআপ ম্যানটা, লাইটের ছেলেটা, মানে সবাই কি দারুণ। প্রত্যেকটা মানুষের সম্মিলিত একটা প্রচেষ্টা হ্যাঁ, থাকে। এটা মনে হয় যে আমার এই রেসপেক্টটা এসছে মানুষের, যারা ফিল্মের পিছনে কাজ করেন তাদের প্রতি। সামনে যারা কাজ করছেন তারা তো সেলিব্রিটি, কিন্তু সেটা আমার মনে হয় যে এই জিনিসগুলো আমার লাইফে কোনোভাবে যদি কাজে লাগাতে পারে, আমি খুব ফিলোসফিক্যাল মানুষ, তো তাহলে আমার জন্য খুব ভালো হবে আর কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম কাজী সাব্বিরের সঙ্গে, যাকে আপনারা দেখতে পারবেন রকস্টারের শাকিব খানের বন্ধু চরিত্রে। আজ এই পর্যন্তই, পরবর্তীতে নতুন কোনো আয়োজনের সঙ্গে আপনাদের সামনে আরেকবার হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন।